নমস্কার স্যার। নমস্কার স্যার, আমাদের এই যে এফটিভি প্রোগ্রাম আছে তার মধ্যে আপনার অনেক অনেক ওয়েলকাম। আমাদের এই যে ডিসকাশন আছে ইয়াস সাইক্লোন যেটা হয়েছিল তার উপরে। স্যার, সবচেয়ে প্রথমে আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই, এবং আপনাদের উদ্যোগকে আমি আবারও ধন্যবাদ জানাবো যে আপনারা প্রতিবারে যেভাবে ফার্মারদেরকে কানেক্ট করেন। আমাদের মাছ চাষিরা কিন্তু অত্যন্ত আগ্রহী উঠছে এই 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 অতিমারি সিচুয়েশনে ভার্চুয়ালি আপনাদের মাধ্যমে ওরা মাছ চাষের বিষয়গুলো জানতে পারার জন্য। স্যার, আপনারও অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আবার আসার জন্য। স্যার, তাহলে আমরা যে আমাদের ডিসকাশন আছে সেটা শুরু করব। স্যার, আমরা দেখেছি যে ইয়াস সাইক্লোন যেটা এসেছিল, স্যার তার ফলে কি কি প্রবলেমস গুলো মাছ চাষীদের ফেস করতে হলো সবচেয়ে প্রথমে? দেখুন যে আমরা যদি এই আপনি শুধু সাইক্লোনিক ঝড় নয়, মানে এই ক্ষেত্রে যেটা বলা যে আমরা এখন যেটা বুঝছি যে আমাদের প্রাকৃতিক যে পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু আমরা যারা মাছ চাষের সাথে বা ফার্মিং সেক্টরে যারা আমরা যুক্ত রয়েছি তাদেরকে অন্যান্য বিষয়গুলো যেরকম আমাদেরকে অত্যন্ত নজর দিয়ে আমাদেরকে সেই বিষয়ে অবগত রেখে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার থাকে। তো সেরকম এই প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আপনার সাজেস্ট এই সাইক্লোনিক এফেক্ট বলুন, বা এখন তো লাগাতার আমরা প্রায় প্রতি বছরই বিভিন্ন ধরনের আমরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই, বা আমাদের বিভিন্ন জায়গাতে যে এই সমস্যাগুলো এই এই বিষয়ে মাছ চাষিরা কিন্তু আগে থেকে আগাম কিছু সতর্কতা যদি আমরা নিতে পারি তবে কিন্তু আমরা মাছ চাষের যে যে সমস্যাগুলো যে বা যে যে ক্ষতির পরিমাণগুলো সেগুলোকে কিন্তু আমরা অনেকাংশে ওভারকাম করতে পারি। স্যার, যে আমাদের এই যে আমাদের মিষ্টি জলের যে পুকুরগুলো সেসব নষ্ট হয়ে গিয়েছিল, স্যার একটু নেটওয়ার্ক ইস্যু আসছে মনে হচ্ছে। হ্যালো। হ্যাঁ স্যার। স্যার আমার প্রশ্ন ছিল যে এই যে ঘূর্ণিঝড় এসেছে তার ফলে এই যে মিষ্টি জলের পুকুরগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ শুনুন, যে বিষয় হচ্ছে যে এখন পুকুর নষ্টের ব্যাপারে যদি বলেন যে এই 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 যে সাইক্লোনিক এফেক্টের জন্য আপনার যেটা ঘটেছে সেটা হচ্ছে যে কিছু নদীর পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে সেক্ষেত্রে ওই নোনা জলগুলো আমাদের মিষ্টি জলের যে পুকুরগুলো বা সেগুলোকে অনেকাংশে নোনা জল দ্বারা ওগুলোকে নষ্ট নষ্ট হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে যেটা বিশেষ করে করণীয় সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে এই টাইপের দুর্যোগ যেখানে আপনার নোনা জল আমাদের মিষ্টি জলের পুকুরে চলে আসছে, তো সেক্ষেত্রে ওখানে তো পুকুরটাকে আগে মাছ চাষের যোগ্য করে তুলতে হবে প্রথম কাজ। সেটা আপনার শুধুমাত্র যে নোনা জল আসার জন্য তা নয়, অনেক সময় আপনার যে বিভিন্ন যে ঝড় হয়, অতি ঝড় যেগুলো হচ্ছে বা আপনার দুর্যোগের যে সময়, তো সেক্ষেত্রে গাছের ডালপালাগুলো পড়ে অনেক সময় পুকুরের জল কিন্তু নষ্ট হয়ে থাকে। তো এই নষ্ট হওয়ার জন্য সেটাকে আপনাকে পুকুরে চাষযোগ্য করে তোলার জন্য আমরা যেটা দপ্তর থেকে বলি, আমরা মাছ চাষের বিভিন্ন প্রশিক্ষণেও যেটা আলোচনা করি সেটা হচ্ছে যে আগে পুকুরটাকে চাষযোগ্য করার জন্য ওখানে আমাকে পিএইচ এর লেভেলটাকে আমাকে ঠিক রাখতে হবে। আমরা সকলেই জানি মাছ চাষের ক্ষেত্রে পিএইচ এর মাত্রা হচ্ছে আপনার 7.5 থেকে 8.5, এটা হচ্ছে মাছ চাষের উপযুক্ত। তো সেক্ষেত্রে আমরা এইরকম যে জল যখন নষ্ট হয়ে যায় তখন আমাকে চুন ব্যবহার করতে হবে। চুন অত্যন্ত এক্ষেত্রে একটা স্ট্রং একটা হাতিয়ার বলতে গেলে মাছ চাষের এই পুকুরটাকে আবার ঠিক জায়গায় আনার জন্য। আমরা বলি যে 1 ডেসিমেল যদি একটা পুকুর হয় আপনার, সেখানে যদি 1 মিটার জলের গভীরতা থাকে সেখানে আপনাকে 300 থেকে 350 গ্রাম আমাকে চুন দিতে হবে। এটা একটা প্রথম কাজ। দ্বিতীয়ত যে কাজটা থাকে সেটা হচ্ছে জলটাকে জীবাণু নাশক করার জন্য, স্যানিটাইজ করার জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আমরা ওটাকে গ্রাম বাংলায় আমরা চলতি কথায় লাল পটাশ বলি। তো এই লাল পটাশ আমরা ডেসিমেলে যদি 10 গ্রাম প্রয়োগ করে থাকি, তো সেক্ষেত্রে আমাদের পুকুরে যে ডালপালা পড়ে যে সমস্ত ক্ষয়ক্ষতি বা জলের যে দূষণ যেটা ঘটেছে সেটাকে আমরা কিন্তু ওভারকাম করে আমরা সেটাকে ঠিক রাখতে পারি।
তো এই বিষয়ে আমি আরেকটা কথা একটু করতে চাইবো। আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন ওই কেটে গেছিল, সেটা হচ্ছে দেখুন, যখন এইরকম টাইপের কোনো দুর্যোগের পূর্বাভাস আমরা জানি যে সরকারিভাবে কিন্তু এখন আমরা আমরা আগাম আগাম পূর্বাভাস আমরা মাছ চাষিদের জানিয়ে দিই যে দেখুন যে এইরকম সামনে এরকম টাইপের ভরা কোটাল আসছে, কি সামনে দেখুন আপনার এরকম সাইক্লোনিক ঝড় আসছে বা কোনো রকমের কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে। যতটা সম্ভব মাছ চাষিদের কাছে আগাম একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা যায়। তো যখন আমি একজন মাছ চাষি এরকম করে একটা আগাম বার্তা পাবো, তখন আমার প্রাথমিক যে করণীয় কাজগুলো তার মধ্যে কি কি কাজ হতে পারে? প্রথম করণীয় কাজ হতে হবে সেটা হচ্ছে যে আমার আমার মাছগুলো যদি আমার বিক্রয়যোগ্য হয়ে যায়, বিক্রয়যোগ্য মানে বুঝতেই পারছেন, মানে বিক্রিজাত যদি সেই রকম সাইজের মাছটা চলে আসে, আমার কিন্তু প্রাথমিক কাজ হবে কিন্তু মাছগুলোকে তৎক্ষণাৎ বিক্রির ব্যবস্থা করা। আমার মাছগুলো পুকুরে ফেলে রেখে আমি সেই রিস্কের জায়গায় যাব না, মাছগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে সব থেকে বেস্ট। তারপরে সব ক্ষেত্রে হয়ে ওঠে না, হয়তো এমন মাছের সাইজ রয়েছে যেটাকে আমি সেই মুহূর্তে হয়তো পুকুরে মাছে আমি হয়তো বাজারে বিক্রি করার যোগ্য নয় বা বিক্রি করার পরিস্থিতি নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যখন অনেক সময় দেখবেন বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগগুলোতে অতিবৃষ্টি হয়, তো অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে আশেপাশের জলগুলো যেরকম পুকুরের জলে এসে জলটাকে নষ্ট করে, তো সেক্ষেত্রে আমার পুকুরের যে পাড়টাকে যথেষ্ট মজবুত শক্ত করে পাড়টাকে রেডি করে রাখতে হবে। শুধুমাত্র যে দুর্যোগ আসছে সেই জন্য যে আমাকে পাড়টাকে রেডি করে রাখতে হবে তা নয়, এটা আমাকে মাছ চাষ চলাকালীনও অন্যান্য সময়েও কিন্তু আমাকে পাড়টাকে শক্ত মজবুত রাখতে হবে, যাতে বাইরের যে দূষিত জল এগুলো আমার ফিশারি ফার্মে আমার পুকুরে যাতে না পড়ে। এটা 1 নম্বর কাজ। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে পুকুরের পাড়ে এইরকম বন্যা পরিস্থিতি ধরুন এলো, তো তখন আমাকে করতে হবে কিনা জাল নেট দিয়ে পুকুরের পাড়ের চারিদিকে এমন ভাবে ঘিরে দিতে হবে যাতে ওই অতি বন্যার জলের যে স্রোতে যাতে মাছগুলো ভেসে বাইরে না চলে যায়। এবং তার সাথে সাথে পুকুরের পাড়ে বা ফার্মে যদি আমার কিছু দুর্বল গাছ থাকে বা গাছের ডালপালা যদি বেশি বেশি একদম ঝোপঝাড় হয়ে থাকে, তো এই ডালপালাগুলোকে কেটে ফেলতে হবে। কারণ কি, এই ঝড়ের সময় এই ডালপালাগুলো কিন্তু উড়ে গিয়ে পুকুরে গিয়ে পড়ে। যতদূর সম্ভব যদি আমরা এই কতগুলো পদক্ষেপ যদি এই ওই প্রাকৃতিক দুর্যোগের আগে যদি আমরা অবলম্বন করি এবং প্রাকৃতিক দুর্যোগের পরে যদি আমরা পুকুরের জলটাকে পরিশোধন করে চাষযোগ্য করে তুলতে পারি, তবে কিন্তু আমরা অনেকাংশে মাছ চাষের যে লাভজনক দিকটাকে আমরা এইরকম অ্যাবনর্মাল পরিস্থিতিতেও কিন্তু আমরা ঠিকঠাক রাখতে পারবো বলে মনে করা যায়। আর স্যার, এই যে ঘূর্ণিঝড় এসেছিল তার ফলে আমাদের যে চিংড়ি মাছের ভ্যানামি ফার্মিং হয়, তো তাতে অনেক ক্ষতি হয়েছে। স্যার, যে চিংড়ি মাছ চাষি আছে তারা কিভাবে এই পরিস্থিতি থেকে আবার ঘুরে আসতে পারে স্যার? হ্যাঁ, আপনি অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ একদম প্র্যাকটিক্যাল কথা আপনি তুলে ধরেছেন। আমরা দেখেছি, আমি আমার হলদিয়ার ব্লকেও দেখেছি, এখানে বিশেষ করে নদী পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে, তো ওখানে আমাদের এখানে আগে যেখানে বাগদা চাষ হতো সেখানে এখন ভেনামি চাষ হচ্ছে। এবং এই ভেনামি চাষের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই হচ্ছে বাইরে এক্সপোর্ট ওরিয়েন্টেড। তো এই অতি যে ভরা যে আপনার সাইক্লোনিক এফেক্ট বা প্রাকৃতিক দুর্যোগের ফলে তো এই ফার্মগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ চাষিরা এই মাছগুলো আমরা দেখেছি যে আপনার বেনামি ভেসে গিয়েছে, 100 টাকা 150 টাকা দরে বাইরে বিক্রি করতে বাধ্য হয়েছে যেহেতু ফার্মগুলো ভেসে গিয়েছে। তো এইরকম একটা কঠিন পরিস্থিতিতে একজন ভেনামি চাষি যেখানে অত্যন্ত রিস্ক নিয়ে এই অনেক টাকা ইনভেস্ট করে এরকম একটা ফার্মিং এ যায়, যেটা আমাদের মাছ চাষের ক্ষেত্রে বিশেষ করে ব্র্যাকিশ ওয়াটার সেক্টরটা যেখানে আপনার বেনামি ফার্মিংটা মোস্টলি হয়ে থাকে, তো সেই জায়গাতে কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য মাছ চাষিদের কতগুলো পদক্ষেপ অবলম্বন করার প্রয়োজন রয়েছে, যেটা আমরা আমাদের দপ্তর থেকেও বিভিন্ন প্রশিক্ষণে আমরা আলোচনা করে থাকি। সেটা আপনাদের এখানে এই মাধ্যমে আলোচনা করবো। সেটা হচ্ছে বিষয় হচ্ছে যে আমরা শুধুমাত্র যে ভেনামি যে চিংড়ি চাষ করছি সেই চাষের সাথে সাথে আমাদের কিছু অল্টারনেটিভ কিছু স্পিসিসকে আমাদের কিন্তু এই সময়টা আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পিনিয়াস ইন্ডিকাস হচ্ছে আপনার হোয়াইট প্রন বলছে, এটা আমাদের একেবারে দেশীয় চিংড়ি। আমরা যে একে পিনিয়াস যেটা আমরা ভেনামি দেখি, ভেনামিটা কিন্তু আমাদের দেশীয় চিংড়ি নয়, এটা আমাদের বাইরের দেশের মাছ, বাইরের দেশের চিংড়ি মাছ। এটাকে আমাদের দেশে এনে আমরা চাষযোগ্য করে তুলেছি এবং বাইরে যেহেতু এর যথেষ্ট ডিমান্ড রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা যারা চিংড়ি চাষ করি, বেনামি চাষ করি, আমরা যদি এই সময়কালীন যদি ভাবতে পারি যে এই ধরুন পিনিয়াস ইন্ডিকাস যে চিংড়ির কথা বললাম, এই চাষের ব্যাপারে কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি। আমি এই বিষয়ে কতগুলো উল্লেখযোগ্য কথা উল্লেখ করার চেষ্টা করবো। সেটা হচ্ছে এই চিংড়িটাকে নিয়ে আমাদের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার ওনারা বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন সেন্টার করেছেন। আমি দেখছিলাম ওনাদের বিভিন্ন যে আর্টিকেল গুলো, সেখানে দেখলাম আপনার ওনাদের ওই যে
নাগাপত্তনম বলে যে জায়গা রয়েছে, ওখানে ওখানে কমার্শিয়ালি একজন মাছ চাষি রয়েছেন, এস বালাসুব্রমণিয়াম। উনি কিন্তু ওখানে এই 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 যে পিনিয়াস ইন্ডিকাস যে চিংড়িটাকে উনি ওখানে চাষ করেছেন, এবং ওখানে চাষের ক্ষেত্রে যে অভিজ্ঞতা দেখা যাচ্ছে, তার মিটার স্কোয়ারে 17টা করে চিংড়ি স্টক করেছে। এবং এটাও কিন্তু সেই ভেনামির মতো মাত্র 100 দিনের কালচার। 100 দিনের মধ্যে আমরা এই চিংড়ি প্রায় 18 থেকে 20 গ্রাম পর্যন্ত ওজন আমরা পেয়ে যেতে পারি। এবং আমাদের এখানকার পশ্চিমবঙ্গে যে এই চিংড়ির যে বাজার মূল্য, যথেষ্ট বাজার মূল্য রয়েছে। এই রকম যে সময় যখন মাছের দাম অনেকাংশে কমে যাচ্ছে, মাছ চাষিরা অনেক সময় বলে ওঠে, সেই জায়গায় এই চিংড়ি কিন্তু 200 থেকে 300 টাকা দামেও কিন্তু বিক্রি হচ্ছে। এতে লাভটা কি হচ্ছে? এতে নোনা জলের যে সেক্টর গুলো রয়েছেন, ওনারা যে কেবলমাত্র এই চিংড়িটা ওই রপ্তানির যোগ্য চিংড়ি বলে তারা উনি ডোমেস্টিক মার্কেটও পাচ্ছেন, মানে দেশীয় বাজারও পাচ্ছেন, প্লাস যদি চিংড়িটাকে বাইরে যদি এক্সপোর্টও করার যদি আপনারা চিন্তা করতে পারেন, সেটাও করতে পারছেন। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ যদি স্পিসিস বলতে হয় চিংড়ির ক্ষেত্রে, আমাদের যেটা মনে হয় বা যেটা মনে হয় যে এই পিনিয়াস ইন্ডিকাস যেটা আমরা থোড়া চিংড়ি বলি, আমাদের এই হলদি নদীর পার্শ্ববর্তী এলাকায় গত কয়েকদিন আগে আমি গেছিলাম, ওই নদীর ধারে দেখলাম ওখানে কিছু ন্যাচারালি সিটও কালেকশন করছে। তো এগুলো নিয়ে যদি ভাবনা চিন্তা করতে পারেন, তো সেক্ষেত্রে মনে হয় যে বেনামি চিংড়িতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অনেকাংশে কিন্তু এটাকে এড়িয়ে নিয়ে যেতে পারে। আর সেই ওয়েস্ট বেঙ্গলি ভেনামি ফার্মিং কি অনেক ফ্রিকুয়েন্টলি করা যায় স্যার? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, এই চাষের ক্ষেত্রে যেটা লাভজনক বিষয় রয়েছে সেটা হচ্ছে এরা 100 ডেজের কালচার, অত্যন্ত কম সময়ের মধ্যে মার্কেটজাত করে নেওয়া যাচ্ছে। যেটা অন্যান্য আমরা ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে দেখেছি মিনিমাম আমাদের 4 মাস, অনেক ক্ষেত্রে 6 মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। তো এই 100 দিনের কালচার হওয়ার জন্য আমরা ওয়ান ইয়ারে কিন্তু আমরা ভেনামিটাকে আমরা 2বার চাষ করতে পারি। হ্যাঁ, এটা একটা সুবিধে। এছাড়া আপনি যদি এটা উল্লেখ করলেন, এক্ষেত্রে একটা কথা বলবো যে এই নোনা জলের যে সমস্ত মৎস্য ক্ষেত্রগুলো রয়েছে, যাকে আমরা ব্র্যাকিশ ওয়াটার বলি, মানে যেখানে আপনার লবণতা, লবণ জল এবং মিষ্টি জল দুটো মিশে গিয়ে যে স্যালিনিটি, মানে তার যে আপনার লবণাক্ততা, সেটা আপনার 5 থেকে 30 পিপিটি মানে এই রেঞ্জের মধ্যে যখন থাকছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধুমাত্র যে আপনার এই চিংড়ি জাতীয় মাছ নয়, আমরা কিছু ফিনফিশ জাতীয় মাছকেও নিয়েও কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি। তবে কিন্তু আমাদের যে আমরা যেটা বলি যে এই যে মাছগুলো যে রোগের সম্ভাবনা বা মাছের যে মরকের সম্ভাবনা, এইগুলো কিন্তু অনেকাংশে আমরা এড়িয়ে যেতে পারি, এবং মাছ চাষিরা এটা যথেষ্ট লাভবান হবে, এটা একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে। স্যার এই যে যে প্লবিত জায়গায় যে মাছ চাষ করা যেতে পারে স্যার কি? কখনো কখনো আমরা দেখি যে মাছগুলো জলের তলায় ভেসে যায়। হ্যাঁ, দেখুন, এটা আপনি যে বলছেন এটা সব জায়গায় দেখা না গেলেও কিছু কিছু জায়গাতে কি হয় যে আপনার এই ধরুন বন্যা পরিস্থিতি হয়েছে, তো ওই জায়গাতে আপনার জল অনেক অনেক দিন হয়তো এমন একটা লো এরিয়া, হ্যাঁ, যেখানে আপনার ওই জলটা অনেক দিন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, জলটা দাঁড়িয়ে রয়েছে। তো সেই সমস্ত যে প্লাবিত জায়গাগুলোতে, সেখানেও কিন্তু আমার যদি জমি থাকে, সেখানে আমি অন্যরকম কিছু ফার্মিং করতে পারছি না, সেখানে আমি কিন্তু মাছ চাষের চিন্তা ভাবনা করতে পারি। এবং ওই যে প্রতিকূল পরিস্থিতি, যেটা বন্যা পরিস্থিতি, জলমগ্ন অবস্থা, হ্যাঁ, যেখানে আমার অন্য ফার্মিং করতে পারছি না, সেখানে কি করা যেতে পারে? সেখানে আমরা বলি যে আপনি ওখানে পেন কালচার করতে পারেন। আপনি ওখানে পেন কালচার করে ঘিরে নিয়ে, জাল দিয়ে ঘিরে নিয়ে, ওইটুকু অংশতে আপনার যতটুকু জায়গা, আপনি পেন কালচার করুন। যদি জলের ডেপটা অনেকটা বেশি থাকে, আপনি কিছু খাঁচা ব্যবহার করুন, খাঁচাতে আপনি সেখানে মাছটারি চাষ করতে পারেন। তো এরকম অল্টারনেটিভ কিছু পদ্ধতি, আমাকে পরিস্থিতি অনুযায়ী কিন্তু কিছু টেকনিক ব্যবহার করে যদি আমরা তাকে ব্যবহার করতে পারি, তবে দেখা যাবে যে যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন, আমরা তাকেই কিন্তু আমরা 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 নিজেদের অনুকূলে কিন্তু নিয়ে চলে আসতে পারবো এই সমস্ত আধুনিক প্রযুক্তি অবলম্বন করে। স্যার আর এই নিম্নচাপ হলেও মাছগুলো ভেসে যায় স্যার, এই প্রবলেমের বিষয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, এটা আপনি আর একটা ভালো প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আপনাদের কাছে এরকম প্রশ্ন আসে, বিশেষ করে আপনার এই নিম্নচাপ যে বিভিন্ন যে এখন এই যে কালীন যে অবস্থা চলে টানা, লাস্ট কয়েকদিন দেখলাম টানা আপনার প্রায় 10-12 দিন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এবং আপনার ঝিরঝির করে বৃষ্টি চলছে। তো এই রকম যে পরিস্থিতি, যে আপনার নিম্নচাপ পরিস্থিতি, এই রকম পরিস্থিতিতে কিন্তু মাছ চাষের ক্ষেত্রে একটু চিন্তা বা উদ্বেগের বিষয় চলে আসে। এর প্রধান কারণটা হচ্ছে যে বুঝতেই পারছেন যে লাগাতার রোদের অভাব রয়েছে, পুকুরের জলের মধ্যে অক্সিজেনের একটা খুব ঘাটতি দেখা যায়। আবার বিশেষ করে যে সমস্ত পুকুরগুলো সেরকম ভাবে সংস্কার করা নেই বা অধিক মাছের মজুদ রয়েছে, তো তাতে কিন্তু এই অক্সিজেনের অভাব জনিত কারণে মাছের ভেসে ওঠা বা মাছ মরা হতে পারে।
তো এই জায়গাতে কিন্তু আমরা খুব বেশি উদ্বিগ্ন যাতে না হয়ে আমাকে বুঝতে হবে যে এইটার কারণটা হচ্ছে যে অক্সিজেনের কমে যাওয়ার জন্য। তো সেই রকম পরিস্থিতিতে আমরা যদি পাম্প মেশিন চালিয়ে বা যারা এয়ারেটার আছে এয়ারেটার যে সময় যে যতক্ষণ পারবে চালান তার সময়সীমাটা যদি বাড়িয়ে দেওয়া যায়, তবে আমরা সেক্ষেত্রে একটু বাড়তি অক্সিজেন যোগান দিয়ে মাছের ভেসে ওঠা বা এই পরিস্থিতিতে মাছ মরে যাওয়াটাকে আমরা অনেকাংশে আমরা কিন্তু আটকাতে পারবো। আর স্যার আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে এই যে যে প্রচন্ড রোদ্দুরের তাপ থেকে পুকুরের মাছগুলোকে কিভাবে রক্ষা করা যেতে পারে? আপনি খুব কন্ট্রাস্টিং প্রশ্ন করছেন, ভালো এটা যে আমরা যেরকম দেখলাম যে নিম্নচাপে অতি বৃষ্টির জন্য মাছগুলো সমস্যা হচ্ছে, আবার এটাও আমরা দেখেছি গ্রীষ্মের সময় যখন অতিরিক্ত তাপমাত্রা রয়েছে তখনও কিন্তু মাছগুলো ভেসে ওঠার কিন্তু সম্ভাবনা বা আমরা লক্ষ্য করি। তো সেক্ষেত্রেও যেটা হয় সেই একই রকম পরিস্থিতি, অতি অতি তাপের জন্য পুকুরের জল গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু জলের যে প্যারামিটার গুলো সেগুলো একটু চেঞ্জ হয়, বিশেষ করে আপনার অক্সিজেনের একটা ওখানে কিন্তু সমস্যা দেখা যায়, কার্বন ডাইঅক্সাইডের আধিক্য ঘটে থাকে। তো এই রকম ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে একই জিনিস অবলম্বন করতে হবে। পাম্প মেশিন, যেটা আমি আপনাদের মাধ্যমে বারবার বা আমরা মাছ চাষি যারা প্রগতিশীল মাছ চাষি আছে ওনারা তো রাখেনি, বাকিদের উদ্দেশ্যে বলবো যে আমরা যদি পাম্প মেশিন ফার্মে যদি একটা পাম্প মেশিন রেখে দিতে পারি, সেটা হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে অত্যন্ত একটা বড় আমাদের আরেকটি হাতিয়ার, যেখানে আমাদের এই যে অক্সিজেনের অভাবজনিত কারণে মাছের ভেসে ওঠা বা অন্যান্য যে সমস্যাগুলো আমরা অনেকাংশে কিন্তু এড়িয়ে যেতে পারি, অনেকাংশে আমরা এড়িয়ে যেতে পারি। এবং মাছের যে বিভিন্ন রোগ, যেমন ধরুন এই কার্বন ডাই অক্সাইডের কথা একটু বলিনি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা যদি আপনার বেড়ে যায়, আমরা কি দেখি না মাছের ফুলকাতে আপনার শ্লেষ্মা দেখা যায়। তো ওই শ্লেষ্মার আধিক্যের জন্য কিন্তু মাছগুলো আবার ওই আপনার দুর্বল হয়ে ওঠে, মাছগুলোর আপনার ভাসতে শুরু করে, মাছগুলোর মধ্যে রোগ দেখা যায়, খাদ্য গ্রহণে অনীহা দেখা যায়, মাছগুলো সরু হতে থাকে, মাছগুলোর গ্রোথ ভালো হয় না। এই কারণটাকে কিন্তু আমরা যদি মিটিয়ে নিতে পারি, কোন রকম কেমিক্যাল দেওয়ার প্রয়োজন নেই, আমরা কি করতে পারি না আমরা অক্সিজেনের মাত্রাটাকে যদি বজায় রাখতে পারি, আমরা যদি পাম্প মেশিনটা যদি রেগুলার ওয়েতে প্রয়োজন বেশি যদি আমরা ওকে চালিয়ে নিতে পারি, তার জন্য আমরা যদি পুকুরের জলটাও যদি একটু পরীক্ষা করে নিতে পারি খুবই ভালো হয়, যেটা প্রগতিশীল মাছ চাষিরা করেন আমি জানি। আর স্যার আমাদের একটা প্রশ্ন এসেছিল যে আমরা যে প্যাডি যে ফার্মিং হয় ধান চাষের সঙ্গে, যে আমরা ইন্টিগ্রেটেড পিসিকালচারের কি লাভ আছে কি এটা করতে? হ্যাঁ দেখুন, যে আমরা সবসময় বলি যে সমন্বিত মাছ চাষ আপনার একজন মাছ চাষি বা একজন চাষি উনি ওনার ফার্মে যদি সমন্বিতভাবে চাষ করতে পারেন সেক্ষেত্রে লাভের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। ধান জমিতেও আমরা, এটা আজকের নয়, আমাদের এটা আপনি যদি খেয়াল করে দেখবেন খুব প্রাচীন থেকেই কিন্তু আমাদের অনেকেই ধান জমিতে এই বিভিন্ন যে চিংড়ির কথা বললাম, হ্যাঁ, বা আপনার যে এই সমস্ত দেশীয় মাছগুলোকে ছেড়ে কিন্তু ধান জমিতে চাষ করা যায়। কিন্তু এই চাষের ক্ষেত্রে আমি বিস্তারিত বলবো না, কয়েকটা পয়েন্ট কিন্তু আমাদের মাথায় রাখা দরকার, জরুরি। যেটা হচ্ছে ধান চাষিদের ক্ষেত্রে আমরা ধান চাষে যে সমস্ত কীটনাশকগুলো প্রয়োগ করা হয়, আমাদের বিভিন্ন মাছ চাষে সরকারি যে সমস্ত সেমিনার হয়, আলোচনা হয়, ওখানে বারংবার বলা হয়, কৃষি দপ্তর থেকেও বলে যে ধান জমিতে কীটনাশক প্রয়োগ করবেন না। তো এই রকম সমন্বিত চাষের ক্ষেত্রে কিন্তু ধান জমিতে কোনো প্রকারের কীটনাশক যদি আমি প্রয়োগ করে ফেলি তবে কিন্তু এই যে ইন্টিগ্রেটেড যে ফার্মিং এর কনসেপ্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, মাছের কিন্তু আমরা সেইভাবে আমরা গ্রোথও পাবো না, আর ন্যাচারালি যে মাছের যে ব্রিডিং গ্রাউন্ড সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই ইন্টিগ্রেটেড ফার্মিং এর ক্ষেত্রে আমাদের মাছের চাষের ক্ষেত্রে। তো আমি এখানে আরেকটি কথা আপনাকে, হ্যাঁ বলুন, উল্লেখ করার চেষ্টা করব, যেটা হচ্ছে এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক, যেটা হচ্ছে দেখুন এই যে নোনা জল মিষ্টি জলে প্রবেশ করে গিয়েছে, তো পুকুরটাকে পরিশ্রুত করে দেওয়ার পরে বারবার আমাদের কাছে অনেক প্রশ্ন করেন বা আলোচনার জায়গা আছে যে এই পুকুরে আমি কি ধরনের মাছ চাষ করলে আমি মাছটাকে আবার চাষযোগ্য করে তুলতে পারবো, কারণ আমার পুকুর তো অলরেডি নোনা হয়ে গেছে। এই যে ধরুন লাস্ট যে আমাদের ইয়াস ঝড়ে যেটা ঘটলো, বিভিন্ন জায়গায় নোনা জল ঘটে গেছে, তো আমি এই পুকুরগুলোকে কিভাবে চাষযোগ্য করতে পারবো? তো সেখানে কিন্তু আমি চাষ করতে গেলে মিষ্টি জলের যে মাছগুলো রয়েছে, রুই, কাতলা, মৃগেল, সাইপ্রিনাস, গ্রাস কাপ, আরও যে সমস্ত মিষ্টি জলের মাছ রয়েছে, তো এই মাছগুলো ছেড়ে কিন্তু আমি লাভজনক জায়গায় যেতে পারবো না, কারণ এই যে রুই মাছ, মৃগেল মাছ, এরা কিন্তু নোনা জলে মাছ বেঁচে থাকতেও পারে না, আবার বৃদ্ধিও হয় না। এদের মধ্যে কেবলমাত্র আপনার কাতলা মাছ, যেটা আমরা বাগদা যারা চাষ করেন নোনা জলে, ওনাদেরও দেখেছি ওদের বাগদা চিংড়ির সাথে কিছু পরিমাণ কাতলা মাছ ছেড়ে দেয়। কাতলা মাছ কিন্তু কিছুটা হলেও আপনার নোনা জলে সহনশীল মাছ হিসেবে থাকে। এছাড়াও কতগুলো মাছ আছে যে মাছটা আমরা এই সময়কালীন
এই সময়কালীন কিন্তু ওই নোনা জলের মাছ চাষ বলুন বা যে জায়গাতে পুকুর একেবারে অতি নোনা ঘটে গিয়েছে সেই জায়গায় করতে পারি। তার মধ্যে অন্যতম মাছ হচ্ছে আপনার পার্শে মাছ, মিল্ক পিস, পার্ল স্পট, গিফট তেলাপিয়া। এই 4 ধরনের মাছ নিয়ে আমরা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করতে পারি। আমি একটু সংক্ষেপে আলোচনা করে নেবো আপনার পার্শে মাছ নিয়ে। পার্শে মাছের সিট কিন্তু আমরা সুন্দরবন এলাকাতে আমাদের ইজিলি ওখানে অ্যাভেলেবেল আছে। এই মাছ নিয়ে কিন্তু আমরা চাষ করতে পারি। এবং আমি আপনাকে আরো বলে আমার ভালো লাগবে যে এই পার্শে মাছ কিন্তু প্রাচীনতম চাষযোগ্য মাছের মধ্যে অন্যতম। এই মাছটা কেবলমাত্র আমাদের ইন্ডিয়াতে নয়, এটা আপনার খুব যদি আপনি দেখেন ইতালিতে ভাল্লিকালচার বলে এই পার্শে মাছকে ঘিরে নিয়ে যে ওদের যে চাষের পদ্ধতি। মিশরে পর্যন্ত আমরা এই মাছকে চাষ করতে দেখেছি, ওখানে হোসা পদ্ধতিতে চাষ করে। আপনার ইন্দোনেশিয়া ওখানে আপনার চাষ করে যা তাম্বাক পদ্ধতিতে চাষ করে, এই পার্শে মাছকে নিয়ে চাষ করে। তো পার্শে মাছ শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয়, আমাদের দেশে নয়, পার্শে মাছের পরিচিতি কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে মাছ চাষ যারা রয়েছে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু এর অন্যতম মাছ হিসেবে পরিগণিত হয়। তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত যে ব্র্যাকিশ ওয়াটার নোনা জল যে সমস্ত পুকুর ঘটে গিয়েছে সেখানে আমরা যদি পার্শে মাছকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারি এবং পার্শে মাছের চাষ করতে পারি, এটা কিন্তু একটা লাভজনক জায়গা। দ্বিতীয় যে মাছের কথা বললাম সেটা হচ্ছে আপনার মিল্ক পিস মাছ। এর সাইন্টিফিক নেম হচ্ছে চ্যানোস। এই মাছটা কিন্তু আমাদের এখানে ফিলিপিন্স বলে যে দেশটি রয়েছে সেই দেশের হচ্ছে আপনার রাষ্ট্রীয় মাছ। আমাদের যে কেন্দ্রীয় নোনাজল মৎস্য গবেষণা কেন্দ্র চেন্নাইতে রয়েছে, কাকদ্বীপেও রয়েছে, ওনারা নিরলস প্রচেষ্টা চালিয়ে এই মিল্ক পিসের কৃত্রিম প্রজনন ঘটিয়েছেন। আমরা এখানকার মাছ চাষিদেরকে ওই মাছের চারাও পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছিলাম, ওনারা চাষও করেছেন। দেখেছি এই মাছটা আপনার যেরকম মিষ্টি জলে চাষ করা যায় সেরকম এই মাছটা নোনা জলেও চাষ করা যায়। নোনা জলে তো চাষ করা যায়, নোনা জলে মাছের বৃদ্ধিটা অত্যন্ত বেশি হয়, মিষ্টি জলেও কিন্তু মাছটা বেঁচে থাকে, যদিও ওর বৃদ্ধিটা নোনা জলের তুলনায় কম হয়। কিন্তু আমরা এই মাছটাকে নিয়ে ভাবনা চিন্তা করতেই পারি মিল্ক পিস নিয়ে। এই মাছটা আমরা যথেষ্ট চাষযোগ্য মাছ এবং এই মাছটা শাকাহারী মাছ, কোনো রাক্ষসে নয়। এবং একে আমরা একই সাথে এই যে নোনা জলে যে বললেন আপনি বেনামি মাছ চাষিরা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তারা কিন্তু মিল্ক পিসটাকে নিয়ে চাষ করতে পারেন। ওই যে নোনা জলের পুকুরগুলোতে দেখবেন শ্যাওলার একটা আস্তরণ তৈরি হয়ে যায়, আমরা বিজ্ঞানের ভাষায় তাকে ল্যাব বলি, আমরা সাধারণ মাছ চাষিরা বলি ওই শ্যাওলা আস্তরণ পড়ে গেছে দেখো পুকুরে। তো ওই যে আস্তরণ গুলো পড়ে যায় ওই আস্তরণ গুলোকে কিন্তু এই মিল্ক পিস খেয়ে বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমরা মিল্ক পিসকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারি, অত্যন্ত লাভজনক মাছ। পার্ল স্পটের কথা বললাম, এটাকে আমরা বাংলায় মুক্তগাছা বলছি। পার্ল স্পট মাছটা কিন্তু আমাদের কেরালা বলে যে রাজ্য আছে সেই রাজ্য মাছ পার্ল স্পট। এই পার্ল স্পট মাছের আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা পার্ল স্পট মাছটাকে কেবলমাত্র খাবার মাছ না, আপনি যদি এই এতে কেরালা বেড়াতে যান বা যান মানে কেউ যদি যায় ওখানে দেখবেন যে আপনার ওই যে হাউস বোটে করে ওখানে ডেলিসিয়াস আপনার ফিশ আইটেম যদি কেউ বলে আপনার ওই ক্যারিমিন, ওখানে ক্যারিমিন নামে পরিচিত, ওখানকার নাম ক্যারিমিন। তো এই আমরা যদি এখানে আমাদের মাছ চাষিরা যদি এই মাছটাকে বাণিজ্যিকভাবে চাষ করে যদি কেরালাতে যদি এই মাছটাকে যদি পাঠানোর ব্যবস্থা করতে পারি তো অত্যন্ত ওখানে চাহিদা রয়েছে মাছটা করতে পারে। তাছাড়া এই পার্ল স্পটটা ইন্টারেস্টিং যেটা বললাম সেটা হচ্ছে এটা অ্যাকুরিয়াম ফিশ হিসেবেও কিন্তু এখন ট্রিটেড হচ্ছে। অত্যন্ত যেহেতু মাছটা ওই মুক্ত গাছা বলছে কারণ মুক্তোর মতো গায়ে আপনার স্পট রয়েছে, তো এই জন্য এই মাছটাকে নিয়ে কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি মাছ চাষিদের ঘুরে দাঁড়ানোর জন্য। এই নোনা জলের ফিশারি বলুন বা মিষ্টি জলের পুকুরটা নোনা জলে গিয়ে নষ্ট হয়ে গেছে সেই সব জায়গার জন্য এটা কিন্তু অন্যতম মাছ। আর লাস্টলি যে মাছটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আপনার গিফট তেলাপিয়া। এটা বিভিন্ন প্রশিক্ষণে আলোচনা করি যে আপনার তেলাপিয়া মাছ এটা কিন্তু আমাদের দেশীয় মাছ নয়, এটা বাইরের মাছ। এবং এই মাছের উপরে সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা মানে কি রেস্ট্রিকশন, যে এই চাষ করতে গেলে নিয়ন্ত্রিত চাষ করতে হবে, আমাদের মৎস্য দপ্তর থেকে লাইসেন্স নিয়ে এই মাছটাকে চাষ করতে হবে। জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া সমস্ত পুরুষ মাছকে নিয়ে করে। এটাও কিন্তু আপনার এই নোনা জলে সহনশীল মাছ, মিষ্টি জলেও সহনশীল মাছ, এটা ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটি টলারেট করতে পারে এবং এর একটা এক্সপোর্ট ভ্যালুও রয়েছে। তো এই কতগুলো মাছকে নিয়ে যদি আমরা এই ইয়াসকালীন বা এই সাইক্লোনিক এফেক্টে যে সমস্ত নোনা জলের পুকুরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পুকুরগুলোতে যদি এই মাছগুলো চাষ করতে পারি, অথবা যে বেনামি ফার্মগুলো যেখানে ক্ষতিগ্রস্ত মুখে পড়েছেন মাছ চাষিরা, চিংড়ি চাষিরা, তারা যদি অল্টারনেটিভ মাছ হিসেবে এগুলোকে যদি চাষযোগ্য হিসেবে নিজেদের পুকুরে ফার্মে নেয় তবে কিন্তু মাছ চাষের যে জায়গাটা লাভজনক জায়গা আছে সেটা কিন্তু থাকবে, কোনো মতে কিন্তু আমরা সেই জায়গা থেকে করতে পারবো না, এটা নিঃসন্দেহ বলা যায়। আর স্যার লাস্টলি আমি বলবো যে ফিশারি সেক্টরে এই যে আমাদের এই যে সাইক্লোন গুলো আসে, এই যে ন্যাচারাল ক্যালামিটিস গুলো আসে, তার থেকে ব্যবস্থাপনার জন্য মাছ চাষীদের আপনি কি বলতে চান?
প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে যে সরকারিভাবে আমরা বলি যে আপনার মাছ চাষের ফার্মে এইরকম যে সুপার সাইক্লোন, তো এটা তো অত্যন্ত বড় জিনিস। এছাড়া আপনার এমনি সাধারণ দুর্যোগ থেকেও আপনি ফার্মের যে কাজকর্মগুলো, এখন দেখবেন বাজ পড়ছে আপনার বিভিন্ন জায়গাতে, স্টর্মিং এফেক্ট দেখা যাচ্ছে, যে আপনি ফার্মের কাজগুলো আগে থেকে গুছিয়ে নিন। ওই ওই দুর্যোগ চলাকালীন কোনো মতেই আপনি ফার্মে গিয়ে দেখতে গেলাম, দেখি আমার পুকুরে পাটটা ভাঙলো কিনা, গাছের ডালপালা পড়লো কিনা, এই কাজটা কিন্তু করা যাবে না। কারণ আগে নিজের জীবনটাকে আপনি সুরক্ষিত রাখুন, আপনি নিরাপদ আশ্রয়ে থাকুন, ওটা প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন পূর্বাভাস পেয়ে যাচ্ছেন যে কোনো রকমের আমার এরকম একটা ঝুঁকির সম্ভাবনা আসছে, প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আসছে, তখন আমার মাছের যে খাবারের যে গোডাউন গুলো, যেখানে আমি মাছের খাবার স্টক করে রাখি, সেইটাকে আমাকে এমন একটা নিরাপদ জায়গাতে রাখতে হবে যে খাবারগুলো নষ্ট, শুধু মাছের খাবার নয়, মাছ চাষের জন্য যে আনুষঙ্গিক যে উপাদানগুলো প্রয়োগ করা হয়ে থাকে, তাকে নিরাপদ জায়গাতে আমাকে সরিয়ে ফেলতে হবে, যাতে কোনো রকমের ক্ষয়ক্ষতি না হতে পারে। এটা একটা কাজ। দ্বিতীয়ত, পাড়ের চারিদিকে যে গাছপালা হয়ে থাকে বা কোনো রকমের কোনো অবস্টাকেল যদি এসে পুকুরে ফার্মে যদি ফার্মের জলটা নষ্ট করতে পারে, সেইগুলোকে সরিয়ে ফেলা, গাছের ডালপালাগুলোকে ছেড়ে পরিষ্কার করে রাখা, এই জিনিসটা আমাকে করে রাখতে হবে। যাতে অতি বন্যাতে যাতে জল ভেসে গিয়ে মাছ না চলে যায়, পুকুরের পাড়ে আমাকে নেট দিয়ে, খুব উঁচু নেট দিয়ে ঘিরে রাখতে হবে, যাতে জলের স্রোতে এগুলো বেরিয়ে না যায়। আর যদি মাছগুলো যদি আপনার বিক্রয়জাত মাছ হয়ে যায়, তবে আর অন্য কোনো ভাবনা চিন্তা না করে আপনি ওই মাছগুলোকে বিক্রির ব্যবস্থা করে দেন। আর একেবারে যখন অতিবৃষ্টি আসছে তার আগে আগে আমাকে ওই পুকুরে চুন আর লবণ এটা আগে থেকে আমাকে প্রয়োগ করে রেখে দিতে হবে, যাতে ওই বৃষ্টি চলাকালীন যে দুর্যোগে যে বাইরের যে জল বা দূষিত জল এসে দূষিত করার আগে থেকেই আমি এটা একটা প্রিকশন হিসেবে নিয়ে রাখলাম, যাতে পিএইচ এর মাত্রাটা বাড়িয়ে রেখেছি, পরে যাতে কোনো রকম এলে এই সম্ভাবনাগুলো না আসে। তো এইরকম কতগুলো পদক্ষেপ যদি আমরা আগাম নিয়ে রাখতে পারি, তবে ক্ষতির সম্ভাবনা আমরা অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে পারি। ধন্যবাদ স্যার আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। স্যার আপনার সঙ্গে কথা করে অনেক নলেজও আমারও বেড়ে গেছে, আর আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরও। আমারও খুব ভালো লাগে, এবং আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো যে আপনারা যেভাবে লাগাতার এরকম একটি প্ল্যাটফর্ম থেকে আমাদের বিভিন্ন, আমি আমার ব্লকেও দেখেছি যে মাছ চাষ করেন যারা, এই করোনা পরিস্থিতিতে আমরা তো গ্যাদারিং করতে পারছি না, আমরা ওদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল মাধ্যম নিই। তো সেক্ষেত্রে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, সেক্ষেত্রে আমাদের সরকারিভাবে যে সম্প্রসারণের কাজ, যেটা আমরা এক্সটেনশনের যে কাজগুলো করি, সেক্ষেত্রে আমরা অত্যন্ত সুবিধা পাচ্ছি। তার জন্য আমি ব্যক্তিগতভাবেও আপনাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। নমস্কার। ধন্যবাদ স্যার।